শুধু হিন্দু এই জন্য দোষ। আরে হিন্দুর জন্য নামের জন্য যদি হিন্দুস্তানে মরতে হয় তাহলে ভারতবর্ষের হিন্দুর আর কোথায় যাবে বলুন? আপনার 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার আপনাকে দীপুচন্দ্র দাস হওয়ার থেকে বাঁচতে পারবে? হরগোবিন্দ দাস হওয়ার থেকে বাঁচাতে পারবে? নাকি আপনি সবুজ সাথী সাইকেল নিয়ে এখান থেকে শ্রীলঙ্কায় চালিয়ে চলে যাবেন এই বাংলা ছেড়ে? দাসের মতো, দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে, তার দোষ কি ছিল? তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো, হাউমাউ করে কাঁদছে ছেলেটি, বলছে না আমি কিছু করিনি, আমি কারো নামে কিছু বলিনি, কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি। পেটানো হলো, পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও। ভাবুন, সামনে উন্মত্ত হাজার হাজার জনতা, দীপুচন্দ্র দাস কাঁদছে, আমি কিছু করিনি। বেদম প্রহার, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন? প্রতিবাদ করতে? কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে, সাধু সন্তরা নেমে প্রতিবাদ করছে, আর সেই সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে। এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দুর্দান্ত প্রতাপ নেত্রী ছিলেন, তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। পত্রতী মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন, তিনি দিল্লিতে গো হত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল, সাধু সন্ন্যাসীদের উপরে লাঠিচার্জ করিয়েছিল। আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন, অন্যরা সবাই হেসেছিল, কংগ্রেস হেসেছিল, বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয়। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না। ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয়, জেলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ভাবতে অবাক লাগে, কোন পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের, আমাদের মাথা ব্যথা কেন? আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। মুর্শিদাবাদে দাঙ্গা হলো, শামশেরগঞ্জে দাঙ্গা হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস বিজেপি করতো না, আরএসএস করতো না, বিশ্ব হিন্দু পরিষদ করতো না, সেকুলার কংগ্রেস করতো, সিপিএম করতো, ইন্ডি গঠবন্ধন ছিল। বাড়ির সামনে, স্ত্রীর সামনে, বৌমার সামনে কুপিয়ে মেরে আমি 5 ঘন্টা 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘুরে এসেছি, প্রত্যেকটা বাড়ি দেখেছি শমশেরগঞ্জে। বাচ্চা মেয়ে 10 দিন পর ফিরে এসেছে, আমাকে বলছে স্যার, আমার ফেসবুকে গেলে হয়তো এখনো সেই ভিডিওটা পাবেন, লাইভ করা হয়েছিল। বলছে স্যার আমাদের দোষ কি? আমরা কি শুধু হিন্দু এই জন্য দোষ? আরে হিন্দুর জন্য নামের জন্য যদি হিন্দুস্তানে মরতে হয় তাহলে ভারতবর্ষের হিন্দুর আর কোথায় যাবে বলুন? আপনার 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার আপনাকে দীপুচন্দ্র দাস হওয়ার থেকে বাঁচতে পারবে? হরগোবিন্দ দাস হওয়ার থেকে বাঁচাতে পারবে? নাকি আপনি সবুজ সাথী সাইকেল নিয়ে এখান থেকে শ্রীলঙ্কায় চালিয়ে চলে যাবেন এই বাংলা ছেড়ে? তাই পরিষ্কার বলছি, লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলেও থাকবে, তৃণমূলের থেকে 1 টাকা হলেও আমরা বেশি দিব। দেশটাকে বাঁচান, পশ্চিমবঙ্গটাকে বাঁচান, না হলে পশ্চিমবঙ্গ যদি না বাঁচে আপনার থাকার জায়গা থাকবে না, আপনার ভূমি থাকবে না, আপনার মাটি থাকবে না। অনেক রথী মহারথী এসেছে। আজকে যে এই আরামবাগে বিধানসভায় আছি, লোকসভায় আছি, এখানে অনিল বসু নামে একজন নেতা হতেন, সিপিএম এর, নিশ্চয়ই মনে আছে। 5 লক্ষ ভোটে জিততেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এলে আমাদের মহিলারা ওনাকে পশ্চাৎ দেশ দেখাবে, বলেছিলেন তো? পুরনো লোকেদের নিশ্চয়ই মনে আছে। উনি তো মারা গেছেন, তাই তো? জীবিত তো নেই। তার আত্মাটা ঢুকে গেছে ভাইপোর মধ্যে। উনি 5 লাখে জিততেন, ভাইপো এখন চুরি করে 7 লাখে জিতেন। এখান থেকে সোজা আত্মাটা ওখানে চলে গেছে। সেই জন্য তিনি ভাইপো এখন 7 লাখ ভোটে জেতার চেষ্টা করছেন, আর বলছেন যে না, যে আমরা মানুষের জনগণের ভোটে জিতি। আরে জনগণের ভোটে জিতলে 7 লক্ষ ভোটে জেতা যায় না। আজকে ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাদেরকে যারা বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, সেই মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন? যে আপনার বাড়িতে আমি 1000 টাকা দিয়েছি,
আপনার বউকে বলুন ঘুগনি রান্না করতে, আর সেই ঘুগনি নিয়ে আপনি মেলায় বসুন, সেখানে বসে আপনি সেই ঘুগনি বিক্রি করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা ঘুগনি বিক্রি করবে, আর আপনার ভাইপো কয়লা বিক্রি করবে, কোটি কোটি টাকা রোজগার করবে। এটা চলতে পারে না, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না। আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চালাচ্ছে। ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে, সভা করবে। ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব, সভা করব। আমি বলছি ভাইপো যত যায় যত ভালো, সামনে লোকে কয়লা চোরকে দেখবে, গরু চোরকে দেখবে, আর ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে ভোট দেবে, সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে। মুখ্যমন্ত্রী বিজিবিএস, ওনার যে শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনে বলছে 2 কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন। আপনারা নিশ্চয়ই টিভিতে শুনেছেন। বিজেপির লোককে বিশ্বাস করতে হবে না। আমি আরামবাগের সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, যেখানে 7 জন লোক আছে খুঁজে দেখুন ওখানে 2 জন লোক চাকরি পেয়েছে কিনা। কারণ পশ্চিমবঙ্গে 7 কোটি ভোটার, 7 কোটি ভোটারের মধ্যে 2 কোটি যদি চাকরি পেয়ে থাকে, তাহলে প্রতি 7 জনে 2 জন করে তো লোক পাওয়া যাবে যারা চাকরি করবে। কেউ চাকরি পায়নি, কেউ বড়লোক হয়নি। বড়লোক যদি হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর দলের লোকেরা হয়েছে। কেউ আপনাদের এখানে বালি বিক্রি করে হয়েছে, বেচারাম্মানা তো সব বেচে দিয়েছে, কলেজ পর্যন্ত করে নিয়েছে। এক একজন নেতা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে। আজকে ভাবতে অবাক লাগে, আমাদের এই রাজ্য থেকে সরকারি হিসাবে 60 লক্ষ, কত লক্ষ, 60 লক্ষ বেকার যুবক যুবতী, তারা অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, আপনি বলেন এগিয়ে বাংলা 90% কাজ করে দিয়েছি, তো 90% কাজ যদি করে দিয়ে থাকেন, তাহলে আজকে বাংলার ছেলেদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে কেন? ভারতীয় জনতা পার্টির সরকার এলে শুধু অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে তৃণমূলের থেকে আমরা বেশি টাকা লক্ষ্মীর ভান্ডারে দেব তাই নয়, আপনার নারায়ণ যেন আপনাকে ছেড়ে না যায়। আরে আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর সব নারায়ণদেরকে অন্য রাজ্যে পাঠাচ্ছেন। সব নারায়ণ গৃহ ছাড়া। ভারতীয় জনতা পার্টি ওই নারায়ণদেরকে ফিরে আনবে, তাদের বিশ্বকর্মা বানাবে, তাদের হাতে কাজ দেবে, তাদের কর্মসংস্থান করবে।